নমস্কার, লাইফ অ্যান্ড লিভিংয়ের ট্যালেন্ট আনপ্লাগড এই শোতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লি এনসিআর এতটাই বৃহৎ একটা জায়গা, যেটার বাউন্ডারি যদি আমরা করি, এটা অনেকটা। দিল্লি এনসিআর বললে লোকে মনে করে খুব সব কিছুই খুব কাছাকাছি। এটা অনেক 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 দূরত্ব এটার। এত মানুষজন আছেন যাদের এত হিডেন ট্যালেন্ট, এবং আমরা জানিও না কোন মানুষ কোন দিকে তারা নিজেদের নিয়ে এগোচ্ছেন। এটা এমনই একটা প্ল্যাটফর্ম, ট্যালেন্ট আনপ্লাগড, যেখানে প্রত্যেকটি মানুষ নিজেদের ট্যালেন্ট এখানে এসে শোকেস করতে পারেন। প্রতিটি মানুষের যে ভেতরের ইচ্ছে, ভেতরের যে একটি সুপ্ত বাসনা, যে তারা যেভাবেই তারা দৈনন্দিন জীবন যাপন করেন, তারা চাকরি করেন, তারা নানান রকম কাজ করেন, কিন্তু কোথায় যেন একটি ক্রিয়েটিভিটি তাদের ভেতরে দানা বাঁধতে থাকে। ছোটই হোক, বড়ই হোক, মাঝারিই হোক, মানুষের ভেতরে এই ক্রিয়েটিভিটি আমরা দেখতে পারি। সেই রকমই একটি প্ল্যাটফর্ম ট্যালেন্ট আনপ্লাগড। আজকে আমাদের সাথে দুজন রয়েছেন, আমি তাদের আমন্ত্রণ জানাচ্ছি। সর্বপ্রথম আমাদের সঙ্গে রয়েছেন সুবীর দত্ত। সুবীর, আমাদের শোতে অনেক অনেক আমন্ত্রণ জানাই। থ্যাংক ইউ। আর আমাদের শোতে রয়েছেন নীলাশিস ঘোষ দস্তিদার। নমস্কার। আমার নিজেরই এত ভালো লাগছে যে তোমাদেরকে আজকে এই শোতে পেয়ে, যে সত্যি তোমরা কত ট্যালেন্টেড। তোমাদের নিজেদের চাকরি জীবন কমপ্লিট করে, এখন তোমার চাকরি জীবন এখনও চলছে, সুবীরের এখনও কমপ্লিট করে, আমরা ভাবতে পারি না যে মানুষের ভেতরে এই বয়সেও তারা এইরকমভাবে নিজেদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন। কি সুন্দর গলা, মানে ভাবা যায় না। আমার এই নতুন শোতে যে ট্যালেন্ট আনপ্লাগড, এখানে গজল দিয়ে আজকে আমরা শুরু করি। খুব ইচ্ছে করছিল কদিন ধরেই যে একটা গজল শুনবো নীলাশিসের কাছে। তো নীলাশিস, গজল যদি আমি শুনি তোমার কাছ থেকে, তুমি কার গজল করা প্রেফার করবে? আমার নিজের পছন্দ জগজিৎ সিং। আসলে ভারতে গজল তো অনেক দিন ধরেই রয়েছে, দ্বাদশ শতাব্দীতে এসে গিয়েছে সুলতানি আমলে পারস্য থেকে। তারপরে আমির খুসরু গজলকে মডিফাই করেন। প্রথমে ইরানে যে গজল হতো, সেগুলো তো গজল তো আসলে অনেকগুলো শের, সেগুলোর কম্পাইলেশন, সেটাকে পড়া হতো। গাওয়া কিন্তু সুর করে গায়ে লোকে, আসল হচ্ছে কিন্তু শেরটা বলা। এবার আমির খুসরু দেখলেন এই 20-30টা শের, সবগুলোর ওজন সমান থাকে না, বাহার বলে। তখন উনি ওটাকে বেঁধে দিলেন 5টা বা 6টা শের। আর এর মধ্যে একটা থাকে মাতলা, প্রথম শের, লাস্টে থাকে মাক্তা। সেখানে আমাদের পদাবলী বা আমাদের যে কীর্তন আছে বা ভজন, তার সঙ্গে কিন্তু একটা মিল আছে। ভজন বা কীর্তনেও পদকর্তা যিনি, তার নামটা শেষে আসে। হ্যাঁ, মীরা বা সুরদাস। তেমনি গজলেও কিন্তু লাস্টের যে শেরটা, সেটা হচ্ছে মাক্তা। তাতেও কিন্তু যিনি শায়ের, তার নামটা আসে। সেটাকে বলে তাকাল্লুস। তো যাই হোক, তো এই আমির খুসরুর সময় ওটা একটা স্ট্রাকচার্ড হলো গজল। তারপরে আমাদের হিন্দি ছায়াছবি তো আমাদের দেশে লঘু সঙ্গীতকে, গজল এমনি লঘু সঙ্গীত, অনেকে অনেক তানকারী অনেক কিছু করে কালওয়াতি করেন বটে, সেটা গুলাম আলীর সময় একটু বেশি হয়েছিল। মেহেদি হাসান কিন্তু অতটা নন। কিন্তু অ্যাকচুয়ালি গজল হচ্ছে সিম্পল কবিতা, সেটাকে একটু সুর করে পড়ে যাওয়া। তো যাই হোক, তো সেটা হিন্দি ছায়াছবি এই লঘু সঙ্গীতকে নানাভাবে জনপ্রিয় করেছে। তো শুরুর দিকে যখন নওশাদ ছিলেন, মদন মোহন, রোশন, এরা ছিলেন, মদন মোহনকে বলাই হতো গজল কিং। তো তখন হিন্দি ছায়াছবিতে প্রচুর ভালো ভালো গজল তৈরি হয়েছে, কিন্তু সাধারণের মধ্যে সেই ক্রেজটা কিন্তু অতটা ছিল না। আসলে এর জন্য একটু পারফেকশন দরকার হয়, একটু রুচিবোধ। সেইটা ভারতবর্ষে তৈরি হয় যখন শিক্ষা এবং অনেকেই একটু গান বুঝতে শুরু করলেন। তারপরে 80-র দশকে যখন খুব, মানে 70-এর শেষ থেকে যখন খুব সাধারণ ধরনের গান, আমরা যেটাকে ভোজপুরি টাইপের গান বলি, বা পরে বাপ্পি লাহিড়ির সময় ডিস্কো টাইপের যে কপি করা, কপিকৃত সঙ্গীত শুরু হয়, তখন যে মধ্যবিত্ত ভারতীয়, তাদের পপুলেশন তখন যথেষ্ট বেশি, তারা তখন টেপ রেকর্ডার কিনতে পারছেন, অ্যাভেলেবেল হয়েও গেছে। তো সেই জন্য তখন তারা সহজে পাওয়া যায়, সহজলভ্য অথচ ভালো সঙ্গীত, এরকম গান চাইছিলেন। সেই সময় ভারতে গজলকে
সাধারণের কাছে নিয়ে যান জগজিৎ এবং চিত্রা। ওদের প্রথম যে অ্যালবাম বেরিয়েছিল দ্য আনফরগেটেবলস, সেইটাতে কিন্তু যারা রুচিবান ভারতীয় তারা সেইটাকে একদম সাদরে গ্রহণ করেন। তারপরে অবশ্য গজলকে বুস্ট করে ওই হিন্দি ছায়াছবি নিকা, যেখানে চুপকে চুপকে রাত দিন এলো গুলাম আলীর, তখন একটা গজলের সাংঘাতিক ক্রেজ শুরু হলো। সেই ক্রেজটার পরিণতি হলো যে পঙ্কজ উধাস এরা এটাকে খুব ডাইলিউট করে। 80-র দশকে তো এগুলো বেশ আরম্ভ হয়ে গিয়েছিল, এরকম গজলের একটা চলন। তখন অনেকে গাইছিলেন, পঙ্কজ উধাস সব থেকে জনপ্রিয়, তারপরে অনুপ জালোটা, চন্দন দাস, এমনকি ভূপিন্দর মিতালি এরাও অনেক গাইলেন। কিন্তু এদের একটা অসুবিধা তৈরি হলো যে গজল তো আসলে গজল কথাটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন। তো সুফিজম যেটা, সেটা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরকে কিন্তু প্রেম নিবেদন করা হয়, সেইটা ছিল হচ্ছে গজলের আসল প্রধান মতলব। কিন্তু সেইটার অনেকগুলো রূপক ব্যবহার করা হয়। সেইটা পরে চলে এলো সাকি, শরাব, এগুলোর এত বেশি বাড়াবাড়ি হলো, তখন লোকে বিরক্ত হয়ে ব্যাপারটার ক্রেজটা কমে গেল। কিন্তু জগজিৎ চিত্রার যে পরিশীলিত গায়নভঙ্গি, তারপরে ওরা যে ধরনের বেছেছেন শের শায়েরি, আর সব থেকে বড় কথা যেটা চিত্রা সিংজি নিজেই বলেছেন জগজিতের সম্বন্ধে, যে উনি যত না বড় গায়ক তার থেকেও বড় সুরকার। সেই জন্য জগজিৎ চিত্রার দেখবেন যে অ্যাপিল, সেইটা কিন্তু এখনও একদম যাকে বলে মানে একদম অবিকৃত রয়েছে। লোকেদের তখনও ভালো লাগতো, এখনও ভালো লাগে। সরফরোশ ফিল্মের একটি গান, একটি গজল, সেইটি আমার খুব প্রিয়, আমি সেইটা করি। আমরা তাহলে চটপট শুনে নিই একটা খুব সুন্দর গজল, সরফরোশ সিনেমার একটি গান, এবং এই গজলটি জগজিৎ সিং এর গাওয়া। সকলেরই ভালো লাগে, জগজিৎ সিং কার ভালো লাগে না এমন কেউ নেই। তো চটপট আমরা নীলাশিসের কাছ থেকে শুনে নিচ্ছি এই গজলটি। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। उनसे नजरें क्या मिली, रोशन फिजाएं हो गई। आहा ला 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 ला। उनसे नजरें क्या मिली, रोशन फिजाएं हो गई। आज जाना प्यार की जादू करी क्या चीज है। आज जाना प्यार की जादू करी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। খুবই সুন্দর। আমি কানেক্ট করার চেষ্টা করছি। কৃষি বৈজ্ঞানিক রিসেন্টলি মাস্টার্ড নিয়ে একটা দেশে বিশাল বড় রেভলিউশনে আনা হয়েছে, তার সাথে গজল, জগজিৎ সিং, অপূর্ব। মানে ভাবতে গেলেও জিনিসটা এমন সুন্দর লাগছে যে এটাই হলো ক্রিয়েটিভিটি। এখানেই ভগবানের একটা
আশীর্বাদ, এবং সেই মানুষকে তিনি করেন যেটা তার কাছে স্বতঃস্ফূর্তভাবে তিনি যেরকম দিয়েছেন, তুমি অ্যাকসেপ্ট করেছো আর সেই রাস্তাতে তুমি চলছো, ভীষণ ভালো লাগলো। আমরা চট করে চলে যাব সুবীরের কাছে। সুবীর, আমি নিজেই খুব অভিভূত হয়ে যাচ্ছি যে কিশোর কুমার আমাদের একজন এমন একটি নাম, শুধু বাঙালিদের মধ্যে নন, তিনি বাঙালি ছিলেন কিন্তু উনি অবাঙালি বেশি, মানে বলিউড টলিউড, কিশোরদা, কিশোর কুমার, তারপরে তার কাছাকাছি অনেকটা গলা কুমার শানু। যখন কিশোরদা চলে যাচ্ছেন, তার গেছেন, তারপরে যে মানুষটি ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে তিনি হলেন কুমার শানু। তো তুমি যে কর্পোরেটে চাকরি করার পর একটা ভীষণ একটা রেসপন্সিবল পজিশনে থাকার পর যে এই রকমভাবে গান বাজনা চালিয়ে গেছো এবং নিজের গলাটাকে একেবারে সেই একই একটা সেই এজের মধ্যে ধরে রেখেছো, এটাও কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ। আমি তো এটা পুরোপুরি ঠাকুরের আশীর্বাদ। আমি তো মনে করি গান বাজনা ব্যাপারটাই খুব কম লোকেদের জন্য পসিবল, যাদের দোজ হু আর অনলি ব্লেসড দে ক্যান অনলি পারসিউ দিস প্যাশন। তো আমি এটা ঠাকুরের আশীর্বাদ মনে করি। আমি রামকৃষ্ণ মিশনের শ্যামাসঙ্গীতও গেয়েছি, আবার বলিউডের ফিল্মি গান কিশোরদার পঞ্চমদাকে আমি আমার গুরু মনে করি, আর তারপরে কুমার শানুজিকেও আমি খুব ভালোবাসি এবং ওনার গান আমার খুব ভালো লাগে। ঠাকুরমা স্বামীজির সঙ্গে তো একটা স্পেশাল কানেকশন, কারণ রামকৃষ্ণ মিশন দিল্লিতে তো প্রচুর যাতায়াত। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, আমি দীক্ষিত সারদা মিশন থেকে, হাউস কাছে যেটা আছে, তো আমি ওখানেও গান গাইতাম, আবার রামকৃষ্ণ মিশনেও কখনো কখনো গান গাইতাম বড় ইয়েতে। এটা অলমোস্ট 90s টাইমের কথা হচ্ছে। তারপরে অনেকদিন ডিফারেন্ট আমার চাকরির জীবনের কারণে আমি অতটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি খুব ট্রাভেল করতাম, মাসে 15 দিন বাইরে থাকতাম। তো অ্যাকচুয়ালি আমি এই যে ছোটোবেলা থেকেই কিশোরদার গানই গাইতাম, অন্য কোনো গান আমি গাইতামই না। তো পরবর্তীকালে মিশনে যখন গাইতাম ঠাকুরের গান, শ্যামাসঙ্গীত, তো আমাকে অনেকে এসে বলতো, তখন সদ্য কুমার শানুজি এসছেন ইন্ডাস্ট্রিতে, তো আমাকে অনেকে ফিডব্যাক দিতেন যে আপনি গলাটা ওনার সাথে মেলে, কিন্তু আমি কখনো ওনার গান শুনিনি তখনও প্রপারলি। কিশোরদার পঞ্চমদার তো যে জুটিটা, যেটা যেটা মানে এটা কি বলবো, এভারগ্রিন, হতেই পারে না। তো ওটা আসছি আমরা, ওটা তো একটা নিশ্চয়ই আজকে গান শুনবো, কিন্তু কুমার শানুর গলাটা যেহেতু মেলে এবং লোকের সেই কমপ্লিমেন্ট পাওয়া যখন হয়ে গেছে লোকেদের থেকে, মানুষজনের থেকে, তখন আমার মনে হয় একটা কুমার শানুর গান দিয়ে আজকে আমরা শুরু করি। হ্যাঁ, চলতে পারে, হতে পারে। আমরা একটা গান শুনি তাহলে কুমার শানুর, যেটা সব থেকে ভালো লাগে সেরকম একটা গান আজকে। আমি একটা হিন্দি গান শোনাতে পারি? নিশ্চয়ই। হিন্দি গান একটা মিস্টার আশিক বলে একটা ফিল্ম এসেছিল, যদিও ফিল্মটা খুব বেশি চলেনি, তো ওতে যতীন ললিতজির মিউজিকে একটা গান আছে, মেরা চাঁদ মুঝে। গানটা আমার খুব ভালো লাগে, সুরটা কিছুটা যতীন ললিতজি আবার পঞ্চমদাকে ফলো করতেন, ওই সেম টিমের ছিল। তো যাই হোক, এই গানটা আমার খুব ভালো লাগে, আমি এটা শোনাতে পারি যদি। নিশ্চয়ই আজকে শুনবো। আজকে ট্যালেন্ট আনপ্লাগড, এটা তো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের যে ভেতরে যে হিডেন যে সমস্ত ট্যালেন্ট, সেগুলোই আমরা তো শোকেস করবো এখানে। তো আজকে হ্যাঁ, আমরা একটা অপূর্ব গান শুনেছি নীলাশিসের থেকে, একটা আরেকটা খুব সুন্দর গান শুনছি সুবীরের থেকে। এখানে আমি একটা জিনিস আমার মনে পড়ে গেল, যতীন ললিত কিন্তু আমরা সবাই শুনেছি ইয়াদো কি বারাত ছবির যে গান, সুর লতাজির সঙ্গে যে বাচ্চারা গাইছে, যেখানে আমির খানকে দেখা যায় ছোট্টবেলায়, সেইখানে বাচ্চাদের গলায় কিন্তু যারা গেয়েছিলেন তার মধ্যে যতীন ললিত দুজনেই ছিলেন। যতীন পণ্ডিত, এটা কিন্তু আমার জানা ছিল না। আচ্ছা, ওই ফ্যামিলির, ওকে ওকে, পণ্ডিত যশরাজের এরা আত্মীয় হয়। এটা খুবই ভালো একটা ইনফরমেশন, এটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ। আর শুনি তাহলে, শুরু করা যাক।
चांद मुझे आया है नजर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, छाया है नशा मेरी आँखों पर, छाया है नशा मेरी आँखों पर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे आया है नजर। मेरे दिल में है अरमान कहीं कहीं, मेरी चाहत है कभी नहीं नहीं, मेरे दिल में है अरमान कहीं कहीं, मेरी चाहत है कभी नहीं नहीं, रह जाए ना प्यासा प्यार मेरा, मेरी बाहों में भर दे यार मेरा, इतना सा करम तू कर मुझ पर, इतना सा करम तू कर मुझ पर, है रात जरा थम थम के गुजर, है रात जरा थम थम के गुजर, मेरा चांद मुझे आया है नजर। সিনেমাটা আমি জানি না কতটা মানুষ দেখেছেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গানটা কিন্তু হ্যাঁ। সেই এখনো সেই তরতাজা এখনো লেভেলে আছে। এটা কুমার শানুজি যেখানেই প্রোগ্রাম করেন, দিস ইজ ওয়ান অফ হিজ মোস্ট ফেভারিট সংস, উনি গান এটা খুব সুন্দর, মানে আমরা গানটা খুবই গানটা খুব শুনেছি আর melodious, খুবই খুব melodious। খুবই মেলোডিয়াস এবং খুব ভালো লাগে গানটা। ওনার গলায় তো সত্যি কোনো সত্যি কথা হয় না, melody তোমার ভর্তি। গলাতেও কোনো কথা আরে না না, আমি তো হলো না, ভীষণই চেষ্টা- সুন্দর হয়েছে। চেষ্টাই করলাম খালি। আর এই যে একটা 30 বছরের ছেলের আওয়াজ নিজের গলার মধ্যে এখন যে ধরে রাখা, এটার জন্য যতখানি মেহনত প্র্যাকটিস যেটাই তুমি এখন করো, হ্যাঁ হ্যাঁ যেটাই করতে হয়, সেটা তো সত্যি বলা বাহুল্য যে এটা যদি করতে হয়, কাউকে গান বাজনা করতে হয়, এতটাই সিরিয়াসলি হ্যাঁ সেটা করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস তো করতেই হবে। আর তার সাথে সাথে তোমার এখন নিজের একটা নতুন স্কুল হয়েছে, আরডি স্কুল অফ মিউজিক, এটাও এটা আরম্ভ অ্যাকচুয়ালি করা হয়েছে। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমার ছেলে ঋষি দত্ত, ও তো বলিউডে মিউজিক ডাইরেক্টর, অলরেডি 2-3টে সিনেমা তাপসী পান্নজির ফিল্মে দিয়েছে, কিছু ওয়েব সিরিজ দিয়েছে। তো ও আরও নিজেও রয়্যাল স্কুল অফ মিউজিক লন্ডন থেকে 8th গ্রেড করা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিয়ানোতে। তো ওর সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি আমার এই জিনিসটাকে, নলেজটাকে, মিউজিকটাকে বাড়াবো, এবং আমি খালি স্কুল চালাবো যেটাতে, ওটাতে হবি হিসাবে চালাবো না, কোর্স হিসাবে চালাবো। দেখো ফ্যামিলির মধ্যে যদি সবাই গান বাজনা করো এবং বাচ্চাও সেই লাইনেই গেছে, তো এখানে একটা এইরকম ধরনের ইনস্টিটিউশন হলে তো খুবই ভালো হয়। Exactly. মানে আরো মানুষকে চান্স দেওয়া এবং তাদেরকে ঠিক অ্যাকুরেসি নিয়ে তাদের শেখানো, তাদের একটা ডিগ্রি করানো, প্রত্যেকটা। তাছাড়া আরেকটা ভিশনও আছে যে এইসব কোর্স করলেই কেউ, মানে হয়তো 100 জন করছে, তার মধ্যে হয়তো 2 জন সাহস করে বম্বে যাওয়ার চেষ্টা করছে, কারণ ওখানে অনেক স্ট্রাগল আছে। তো মানে কিছু বছর লেগে যায় টেলিফোন নম্বর জোগাড় করতে, কিছু বছর লেগে যায় লোকেদের পেছনে। তো ওই যে স্ট্রাগলটা আমার ছেলে ফেস করেছে এবং আজকে প্রায় 11-12 বছর ধরে ওখানে আছে। তো আমি চাই যে আমার স্পেশালি চিত্তরঞ্জন পার্কের যদি কোনো ট্যালেন্টেড বাচ্চা থাকে এবং তার মা বাবারও যদি সাপোর্ট থাকে, যেই কষ্টটা আমার ছেলে করেছে, আমি চাই না যে সেই বাচ্চাটা সেই কষ্ট করবে। সে যদি বম্বে যেতে চায়, আমার ছেলে ওকে পুরো হেল্প করবে, পুরো সাপোর্ট করবে, ওয়েদার হি ইজ এ মিউজিশিয়ান অর হি ইজ এ
সিঙ্গার, কারণ ও এখন ওখানে কোয়াইট এস্টাবলিশ, সবাই চেনে ওকে। তো এটাই আমার মোটো হচ্ছে, এই জন্যই আমি স্কুলটা খুলেছি। তা আমরা এখন আরেকটা গান শুনি তাহলে। তোমার কাছে একটা গজল, আমরা তো গজল শুনছি, নীলাশিসের কাছ থেকে আমরা গজল শুনছি, একরকম গজলের মতন বা কাওয়ালির মতন কোন একটা বিশেষ গান অনেক আছে, তুমি একটা আমাদেরকে তাহলে শোনাও। একটা গান আছে, গানটা খুব পপুলার হয়েছিল আলাগ আলাগ ফিল্মে, যেটাতে যার প্রডিউসার ছিলেন রাজেশ খান্নাজি। তো উনি ওই ফিল্মের মধ্যে একটা গান, ওটাকে গজল কাওয়ালি টাইপেরই বলা যায়, ওটা অরিজিনালি পাকিস্তানি গান, পাকিস্তানি সিঙ্গার গেয়েছেন। তো উনি পঞ্চমদাকে বলেছিলেন আমার এই গানটা চাই। তো পঞ্চমদা বললেন এটা তো অলরেডি গাওয়া গান, আমি এটা তো হুবহু করা যায় না। বলছেন না আমার এই গানটা চাই। উনি একরকম, এটা আমি শুনেছি, আমি কতটা কারেক্ট আমি জানি না, আমি ইউটিউবেই বোধহয় কোথাও পড়েছিলাম, কিন্তু উনি খুব জোর করেছিলেন। আলটিমেটলি পঞ্চমদাকে রাজি হতে হলো, এবং পঞ্চমদা বলল যে এটা আমি রফি সাহেবকে দিয়ে তাহলে গাওয়াচ্ছি এই ধরনের। তো উনি বলেছেন না এটা রফি সাহেব না, এটা কিশোরদাই গাইবেন। কিশোরদার কাছে গেলেন, কিশোরদা নিজেই বললেন যে আমি এটা রফি সাহেবকে দিয়ে গাওয়ান। তো আলটিমেটলি কিশোরদাই গাইলেন এবং গানটা খুব হিট করলো। আমরা তাহলে একেবারে গানে চলে যাচ্ছি, আমরা বেশি সময় একেবারেই নষ্ট করব না। कभी बेकसी ने मारा, कभी बेकसी ने मारा, हो कभी बेबसी ने मारा, कभी बेकसी ने मारा, हो कभी बेबसी ने मारा। गिला मौत से नहीं है, गिला मौत से नहीं है, मुझे जिंदगी ने मारा, कभी बेकसी ने मारा, हो कभी बेबसी ने मारा। খুব 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 একটা মনের মধ্যে একটা জায়গা করে নিল গানটা। আর এত সুন্দরভাবে যে গায়কির যে যে স্টাইলটা একেবারে হুবহু যেভাবে ফলো করা হয়েছে, ভীষণ 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 ভালো লাগছে। আমি চেষ্টা করেছি, বাকি ঠাকুরের আশীর্বাদ, আর বাকি খুবই ভালো হয়েছে। এই রকম ট্যালেন্ট এগুলোকে শোকেস করাই হলো একমাত্র মূল উদ্দেশ্য ট্যালেন্ট আনপ্লাগডের। যারা ভেতরে রাখছেন তারা এরকম একটা প্ল্যাটফর্মে এসে সেটাকে সকলের সামনে সেটা উন্মোচন করছেন, এবং অনেক মানুষ ভালোবাসেন তো এরকম গান শুনতে, তারা এনজয় করেন এবং নিজেদেরও তো ভালো লাগে। তো খুব ভালো হলো। এবার আমি চলে যাচ্ছি নীলাশিসের কাছে, নীলাশিস ঘোষ দস্তিদার। নীলাশিস, একটা লাস্ট গজল শুনবো, সেটাও কি আমাদের জগজিৎ সিংয়েরই হবে? হ্যাঁ, আমার তো প্রিয় গজলিয়া যিনি, উনি জগজিৎ সিংজি। আর আমি আগেই বলেছি উনি একটা, ওনার মধ্যে একটা পরিশীলিত ব্যাপার আছে। আর একটা কলকাতা লিঙ্কও কিন্তু আছে জগজিৎ চিত্রার। চিত্রা সিংজির ওনার প্রথম আসল নাম হচ্ছে চেতন সোম। উনি আমার মার পাড়ার মেয়ে, যদি ওরা অবাঙালি, তো উনিও কলকাতায় আসা যাওয়া করেছেন, সেই জন্য। যাই হোক, তবে সেইটা কারণ না, আসল কারণ হচ্ছে ওদের গজলগুলো আমার খুব ভালো লাগে। যেমন 80-র দশকেই বেশ কিছু প্যারালাল সিনেমা তৈরি হয়েছিল, প্যারালাল ঠিক বলবো না, আমার মনে হয় সেগুলো হচ্ছে ঠিক ক্রাস কমার্শিয়াল নয়, ভালো সৎ ছবি। সেই ছবিগুলোতে অনেকগুলোতেই ওরা সুর দিয়েছিলেন জগজিৎ
এবং ওরা দুজনেই গান গেয়েছিলেন সাত সাত আর্থ এইসবগুলোতে। তো সেই গজলগুলো কিন্তু লাইট গজল, গীত বা নাজম বলাও যায়, সেইগুলো আমার খুব প্রিয়। আমার মনে হয় আমাদের জেনারেশনের অনেকেরই খুব প্রিয়। আজকাল গজলের অনেক মেডলে হয়, মানে একটা গজলের একটা অংশ গাওয়া হয়, আরেকটা গজলের একটা অংশ গাওয়া হয়। এরকম কিছু নেই, এরকম কিছু করা যায় না? আজকে আমার শোটাকে মনে হয় খুব সুন্দরভাবে আমরা এটা এন্ড করতে পারি না এটাকে? খুব ভালো বলেছো। আসলে গজল তো অনেক একটু বড় হয়, 2-3টে শের, তো ছোট ছোট করে করাই যায়, পরিবেশন করাই যায় এটা মেডলির। তো আমি সেইটা পরিবেশন করার চেষ্টা করছি। তার মধ্যে আর্থ আছে, সাত সাত আছে, আর বোধহয় প্রেম গীত তার মানে এই সমস্ত সিনেমাগুলোকে নিয়ে এই মেডলিটা, তাই তো? তাহলে আজকে গানটা শুনে ফেলি। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। ना उम्र की सीमा हो, ना जन्म का हो बंधन, ना उम्र की सीमा हो, ना जन्म का हो बंधन। जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रीत चला कर तुम, ये रीत अमर कर दो। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो। तुम इतना जो मुस्कुरा रहे हो, तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो। तुम इतना जो मुस्कुरा रहे हो, आँखों में नमी हंसी लबों पर, आँखों में नमी हंसी लबों पर, क्या हाल है क्या दिखा रहे हो। क्या हाल है क्या दिखा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो। तुम इतना जो मुस्कुरा रहे हो,
तुमको देखा तो ये ख्याल आया, तुमको देखा तो ये ख्याल आया, जिंदगी धूप तुम घना साया, तुमको देखा तो ये ख्याल आया। आज फिर दिल ने एक तमन्ना की, आज फिर दिल ने एक तमन्ना की, आज फिर दिल को हमने समझाया, आज फिर दिल को हमने समझाया, जिंदगी धूप तुम घना साया, तुमको देखा तो ये ख्याल आया। Thank you. এই যে আমরা আজকে এই সন্ধ্যায় দুজন গেস্টকে নিয়ে আমরা আজকে এই প্ল্যাটফর্মে এসেছি, কীরকম লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ মনে গেঁথে রইল আজকের এই সন্ধ্যাটা। কিভাবে আমরা দুজনের কাছ থেকে দুটো দুটো করে গান শুনলাম। যারা চান যে এরকম ধরনের তাদের ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের একটা ইচ্ছে, মনের ভেতরে ইচ্ছে, তারা কোথায় আসবেন, কোথায় পারফর্ম করবেন, এইখানে ট্যালেন্ট আনপ্লাগড একটি এমনই জায়গা যেখানে আপনারা সহজেই আসতে পারেন এবং ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আর কমেন্ট বক্সে একদম কমেন্ট করে জানাবেন। আজকে এই সুন্দর সুযোগটা যে আমরা পেলাম, গানটা করলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই অনুষ্ঠান করার সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। অনেক ধন্যবাদ। সবাই দেখতে থাকুন ট্যালেন্ট আনপ্লাগড।